আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক সমুদ্র প্রেম গল্প লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পর্ব ৮। আসি ভাইয়া বলে তারপর পা বাড়ালো বিহু বাড়ির ভেতরে। পিছন থেকে হঠাৎ ধূসরের একটা কথায় লম্বা কদম স্থির হলো তার। তোকে না বলছি পিহুকে আমার বউ। কি সমস্যা তোর? যেতে বললাম না? পিহুর বুক ছ্যাদ করে কাঁপে। এই রে, ব্যাপারটা ঠিক লক্ষ্য করেছে। সে যে কান পেতেছিল। ফের একটা রাম ধমক খেয়ে আর দাঁড়ানোর সাহসে কোলালো না পিহুর। এক ছুটে ঢুকে গেল বাড়ির ভিতরে। সিঁড়ি অবধি এসে পিহুর পা জোড়া থমকে গেল হঠাৎ। কিছু একটা খেয়াল করে ঘাড় কাজ করে ফিরে চাইল। পরের দৃশ্যটা দেখে কপালে ভাঁজ পড়ল। পুষ্প বসার ঘরের জানালার ঘেঁষে দাঁড়িয়ে পর্দার আড়ালে উকি দিচ্ছে। কি দেখছে ভাবে। পিহু আগ্রহীভাবে আস্তে আস্তে এসে পিছনে দাঁড়ালো। ওর চোখের ওপর দৃষ্টি অনুসরণ করে বাইরে দেখল। সেখানে ইকবল আর ধূসরকে ব্যতীত বিশেষ কিছু খুঁজে পেল না পিহু। দুজন দাঁড়িয়ে গভীর আলোচনায় ব্যস্ত। তাহলে এভাবে মেয়েটা দেখছেটা কি? পিহু কৌতূহলী মেয়েরাতে জিজ্ঞাসা করলো, কি দেখছিস? ভূত দেখার মতো চমকে চাইল পুষ্প। পিহুকে দেখেই চোর ধরা পড়ার ন্যায় চেহারা হয়ে গেল। ঢোক গিলে সবেগে হাসার চেষ্টা করে বলল, কিছু না কিছু না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? পুষ্প চোরা চোখে একবার ধূসরদের ওদিকটায় দেখল, তারপর তড়িঘড়ি কদমে ঘরে চলে গেল। পিছনে রেখে গেল ব্যাকুল হয়ে চেয়ে থাকা পিহুকে। সেই দিন সন্ধ্যায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। প্রতিদিনকার মতোই বিকালে পিহুর টিউটর এলেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সে। সেকেন্ড ইয়ারে উঠা থেকে পড়াচ্ছে পিহুকে। মিনা বেগম নিচ থেকে হাঁক ছাড়লেন, পিহু তোর স্যার এসেছেন। মেয়েটা ঝিমোচ্ছিল ঘুমাবে বলে। মায়ের ডাকে তটস্থ হয়ে খাতা বই গুছিয়ে বসল। ছেলেটার নাম ফয়সাল, বয়স সাদিফের ছোট হবে। কক্ষে ঢুকতেই দাঁড়িয়ে সালাম দিল পিহু। সে ভদ্র হেসে বলল, বসো। নিজের পাশের কেদারায় বসতে বসতে বলল, কেমন আছো পিহু? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমার চুলের এ অবস্থা কেন? পিহু কোণঠা মিয়ে আসে। অগোছালো চুল হাত বুলিয়ে মিনমিন করে জানালো, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ফয়সাল মুচকি হাসলো, তাও খারাপ লাগছে না দেখতে তোমাকে। যাকগে, কি পড়বে আজ? কেমিস্ট্রি? আপনার যা ইচ্ছা স্যার। রসকসহীন রসায়ন বইটা স্যারের কাছে এগিয়ে দিল সে। ফয়সাল পাতা উল্টাতে উল্টাতে ওর দিকে চাইল, বলল, তুমি তো কেমিস্ট্রিতে ভালো, রিয়েল লাইফেও ভালো নাকি? পিহু বুঝেনি। প্রশ্ন করতে গেলে আচমকা চোখে পড়ল ধূসর দাঁড়িয়ে আছে দরজার সামনে। এদিকেই চেয়েছিল। পিহু তাকানো মাত্রই গটগটিয়ে রুমে ঢুকে গেল নিজের। এই সময় সে বাড়িতে থাকে না। আজ দেখে খানিক অবাক হলো পিহু। ফয়সাল তাগাদা দিল পড়ায়। মনোনিবেশ না করতে চাইলেও সেদিকে চলে গেল ও। বসার ঘরে তখন চায়ের আসর বসেছে সন্ধ্যায়। আয়োজনে বাড়ির গৃহিণীরা। ফয়সাল চলে গিয়েছে পড়ানো শেষে। পিহু নিচে এসে পুষ্পর পাশে বসলো। না বলতেই কাপ ভর্তি চা এগিয়ে দিল সে। সামনে সোফায় আম্মু, মেজমা, ছোটমা, সেজমা গল্প জুড়েছেন। সুমনা তার প্রিয় সিরিয়ালে খলনায়িকাকে বকাঝকা করছেন। পাশে খেলছেন রাদিফ আর রিক্ত। এর মধ্যেই ধূসর নেমে আসে। ওকে দেখেই রুবাইদা বললেন, চা খাবি ধূসর? পিহু আর চোখে তুলে চাইল। চাপা শ্যামপূর্ণ চাপদাড়িওয়ালা এই লোকের মুখটা দেখলে হৃৎপিণ্ড কেমন জানি থমকে ওঠে। না, চা খাবো না। একটু চুপ থেকে সরাসরি মিনা বেগমকে শুধালেন, পিহুর টিউটরের ফোন নাম্বার আছে তোমার কাছে? তিনি বললেন, হ্যাঁ আছে তো। কেন? ধূসর ফটাফট ঘোষণা দিল, ওকে ফোন করবে, বলে দেবে কাল যেন আর পড়াতে না আসে। সদ্য চুমুক দেওয়া গরম চাটুক জিভ পুড়িয়ে দিল পিহুর। ছোটোখাটো ছ্যাঁকা খেয়ে ভাবান্তর হলো না তেমন। চোখ টিপ টিপ করে ধূসরের দিকে চাইল। হঠাৎ ছাড়কে মানা করবে কেন? সুমনা বললেন, কেন রে, ছেলেটা তো ভালোই পড়ায়। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়াচ্ছে। সামনেই পিহুর পরীক্ষা। এই সময় কি ঠিক হবে? এসব আমার মাথায় আছে ছোটো মা, কারণ ছাড়া তো বলছি না নিশ্চয়ই। পিহুর পড়াশোনায় ক্ষতি হোক এমন কিছু আমি করব কি? না না, তা বলিনি। জবা বেগম বললেন, কিন্তু ওকে পড়াবে কে? তুই। বলার সময় ভদ্রমহিলার চোখ মুখ ঝলকিয়ে উঠল। মুখমণ্ডল শুকিয়ে গেল পিহুর। ভীতু হলো আবার। এই লোক পড়াবে মানে? আবার এই লোকের পড়ানোর কথা উঠল কেন? ধূসর বলল, না, তোমাদের এত চিন্তা করতে হবে না। আমার একটা বন্ধু আছে, ও এসে পড়িয়ে যাবে। বক্তব্য শেষ করে চলে গেল। যেভাবে এসেছিল সেইভাবেই। প্রত্যেকেই বিম্ব হয়ে চেয়ে রইল ওর গমন পথে। রুবাইদা বললেন, কি যে হলো ছেলেটার? মিনা ততোধিক নিশ্চিন্ত কণ্ঠে বললেন, যাই হবে ভালোই হবে। ধূসর যখন দায়িত্ব নিচ্ছে আমার আর চিন্তা নেই। যাই, ফয়সালকে বারণ করে দেই।
আর এই মাসে বেতনটাও নিয়ে যেতে বলি। বলতে বলতেই তিনি রওনা করলেন। আশ্চর্য হলো পিহু, এত ভরসা নিজের পেটের ছেলে মেয়েকেও মানুষ করে নাকি সন্দেহ। পরিবেশটা নিমেষে স্বাভাবিক হলেও অস্বাভাবিক বনে রয়ে গেল পিহু। গভীর মনোযোগে ভাবল, ধূসর ভাইয়ের মতিগতি সুবিধার নয়। আকম্বিত আমার স্যারের পেছনে পড়ার কারণ তো একটা আছেই। সূর্য ওঠে, আলো ফোটে, সকাল হয়, শুরু হয় পিহুর ব্যস্ত জীবন। 10টা থেকে কলেজ আর 4টা থেকে কোচিং, এরপরে আবার সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট টিউটরের এক গদা পড়া। সামনেই ধেয়ে আসছে এইচএসসি পরীক্ষার তাণ্ডব। ভালো রেজাল্ট চেয়ে বসে আছেন সবাই। প্রত্যেকের একটা কথাই, A+ চাই পিহু। কিন্তু এর পেছনে শ্রমটা যে দেয় সেই বোঝে। উচ্চ মাধ্যমিকে A+ পাওয়া চারটিখানি কথা নয়, তাও আবার বিজ্ঞান বিভাগ থেকে। তাদের সিকান্দার বাড়িতে জাতিগোষ্ঠীর মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করেছেন ধূসর। এমনকি কোনো ক্লাসে সেকেন্ড অবধি হয়নি, সবসময় ফার্স্ট। জেলা পর্যায়ে উঠে গিয়েছিল ধূসরের নাম। সেই ধূসরকে জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতোই তো হতে হবে। রেজাল্টটা তো একটু ভালো করা দরকার। গোল্ডেন না হোক, A+ অন্তত ঝুলিতে আনতে হবে। বাকি সব গোল্লাই যাক। পরীক্ষার ফলাফল খারাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে? ইট ইজ পেস্টিস ইস্যু। ধ্যানমগ্ন হয়ে আইসক্রিম খাচ্ছে পিহু। ভাবতে ভাবতেই আইসক্রিমটা গলে কবজি অবধি এলেই ঘোর কাটল পিহুর। তাড়াহুড়া করে মুছতে গিয়ে কিছুটা লেগে গেল ইউনিফর্মের হাতায়। পিহু মন খারাপ হলো, ঠোঁট উল্টালো। চকলেট ফ্লেভারের কালো রং সাদার উপরে কি বিশ্রী না লাগছে। মা দেখলে রক্ষে থাকবে না। আজ একটু আগে আগে এলো কলেজে। ক্লাস শুরু হয়নি এখনো। এই তো সবে 9:50 বাজে। এত সকালে, সাথে শীতের সময়, অথচ পিহুর অদ্ভুত ইচ্ছা জাগলো আইসক্রিম খাওয়ার। লাগতো তাতে ঠান্ডা হোক, সর্দি বসে যাক গলা, তবুও পিহু খাবে, ইচ্ছা দমিয়ে রাখতে নেই। এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাদীপ দেখতো, দুঃখ ছিল কপালে। অবশ্যই রাদীপ সুন্দর করে বলতো সে কখনো পিহুর সাথে চোটপাট দেখায় না, কিন্তু ধূসর, সে তো তেড়ে মেরে এসে এক ঝটকায় কেড়ে নিত আইসক্রিম। তারপর এই রঙিন মিষ্টি বরফখানা জায়গা হতো রাস্তা কিংবা ডাস্টবিনে। সঙ্গে বাস খাই ধমক খেয়ে গাল ফোলাতে হতো পিহুকে। কি একটা অবস্থা! এরকম ধমক সমক খেয়েও কি করে ওই মানুষটাকে ভালোবাসলাম আমি? পিহু নিজেকে শুধালো। বরাবরের মতোই উত্তর এলো, অনুভূতি। পিহু লম্বা নিঃশ্বাস ফেলল। গলে গলে পড়া কোন আইসক্রিমটা প্রতি হঠাৎ কেমন জানি বিতৃষ্ণা এলো। খেতে ইচ্ছা করলো না, পাশের ময়লার বিনে ফেলে দিল। কাল ধূসর তার টিউটর পাল্টে ফেলার ঘোষণা দিয়েছে। বাবার কানে কথাটা এখনো যায়নি। গেলে কি হবে কে জানে। ছেলেটাকে তিনি ঠিক করেছিলেন, পরিচিত, তার আদব কায়দাও ভালো। বছরের মাথায় ধূসর বদলে ফেলল যে এটা শুনলে উনি রাগ করবেন না। এমনিতেও পিহুর খারাপ লাগছে না। ধূসর তো তার মন্দ চাইবে না, কোনো দিনও না। একথা ধূসর নিজে বললেও সে বিশ্বাস করবে না। ধূসর যদি একটা গুন্ড মূর্খকে ধরে এনে বলে, নে আজ থেকে তুই এর কাছে পড়বি, পিহু তাতেও রাজি। শুধু চিন্তা, একবার বাবার সঙ্গে ধূসর ভাইয়ের ঝামেলা না হোক। এদের ঝামেলার পাল্লা যত ভারী হবে, ধূসরকে পাওয়ার পথ সংকীর্ণ হবে ততই। ভাবতে ভাবতে পিহুর ছোট হৃদয় কেঁপে ওঠে, কপাল বেয়ে ঘাম ঝরে। পিহু ঢোক গিলে বাম হাত দিয়ে মুছে নেয় সেই ঘামটুকু। ক্লাসের ঘন্টা পড়েছে, সে হাঁটতে ধরল সেদিকে। একই সময় পাশ দিয়ে রবিনকে ঢুকতে দেখে কপাল কুঁচকালো পিহু। আজ প্রায় 1 সপ্তাহ পর কলেজে দেখলো ওকে। গর্ত থেকে বের হলো কবে, পিহু সঙ্গে সঙ্গে ডেকে উঠল, এই রবিন। রবিন সাইকেল নিয়ে এসেছিল। ডাক শুনে পিছনে ফিরে তাকালো। পিহুকে দেখে থামিয়ে দিল গতি। পিহু একটু জলদি হেঁটে ওর পাশে এসে দাঁড়ালো। কী রে, কবে ফিরলি তুই? পরশু এসেছি। কালও তো কলেজে এসেছিলাম, তুই আসিসনি? পিহু মাথা নাড়ালো দুদিকে। হ্যাঁ, বাবা ফিরছে অনেক দিন পর, তাই আর আসা হয়নি। কাল ধূসর ভাই এসেছিল কলেজে, জানিস? পিহু চকিতে তাকালো, অবাক হয়ে বলল, কি? কেন, তোকে কিছু বলেছে? রবিন তো পাশে মাথা নেড়ে বলল, জানি না। একাই বাইক নিয়ে এসেছিল, নামলেন আমার সামনে। ওনাকে দেখে আমার তো রক্ত চালা বন্ধ হয়ে গেছিল। কোন দিকে দিয়ে দৌড় দিব, কোন দিকে পালাবো বুঝতে পারছিলাম না। আর ঠিক তখনই উনি আমাকে ডেকে পাঠালেন। একটু শুনতেই পিহু গলা শুকিয়ে গেল। অধৈর্য হয়ে বলল, তারপর? রবিন চোখ বড় করে বলল, তারপর আমি গেলাম, সালাম দিলাম, অথচ আমার গলা কাঁপছে। ধরেই নিয়েছিলাম আজ নাক মুখ ফাটিয়ে ঘরে যাব। ভয়টা আরও তোড়তুড়িয়ে বাড়ল তখন। ধূসর ভাই আমার কাঁধে হাত রাখলেন।
আমি পারলে ছেড়ে দেমা কান্দাওয়াজি, অথচ সেরকম কিছুই হলো না। উনি বেশ ঠান্ডা কণ্ঠে বললেন, এদিক ওদিক মন না দিয়ে ভালো করে পড়াশোনা করো, কেমন? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। ব্যাস, এতটুকু বলে উনি চলে গেলেন। ভীষণ অবাক হয়েছি জানিস, তবে এখনও বুঝতে পারছি না এটা উপদেশ ছিল না হুমকি ছিল। রবিন থামলো। চেহারায় ভিতর ছাপ এখন আধো আধো। গত বছরে সব চোখে দেখেছি ধূসরকে মারপিট করতে, তাও তাদের এলাকায় গণ্যমান্য এক ব্যক্তির ছেলেকে। সেই থেকে ধূসরকে দেখলে আত্মা শুকিয়ে দেয় আমার। পিহুর সাথে শুরু থেকেই সম্পর্ক ভালো ছিল। পিহু মিশত, হাসতো, গল্প করতো। এত কাছাকাছি থাকায় কিশোর মন প্রেমে প্রস্তাব দিয়েছিল। ভেবেছিল পিহু এরকম পছন্দ করে ওকে। সেই সাহস থেকেই প্রেমপত্র দিয়েছিল সেই দিন। অথচ কি হলো, সেই মাসুল হিসাবে প্রাণটা হাতে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে রবিনকে। রবিন কষ্ট নিয়ে শ্বাস টানলো। তখন পিহু গভীর চিন্তায়। প্রথম দিন ধূসরের হস্তাহস্তির সঙ্গে আজকে এই দিনের মিল পেয়েছেন। এত সহজ, এত অল্প কথায় ধূসর মিটিয়ে নিল বিষয়টা। রবিন বলল, আমি একটা প্রতিজ্ঞা করেছি বুঝলি। পিহু ধ্যান ভেঙে তাকালো। কালো মুখে ছোট করে শোধালো, কি? লাইন মারার আগে চেক করে নিব মেয়ের বড় ভাইটাই আছে নাকি। যদি ধূসর ভাইয়ের মতো ডেঞ্জারাস বড় ভাই থাকে তবে নেটওয়ার্ক সেখানে কাটবো। পিহুর সবে সবে মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন। ইহজগতে তার সবচেয়ে বৃষ্টি লাগা কথাটা ব্যবহার করে বিগড়িয়ে দিল মেজাজটা। নাক মুখ কুঁচকে তাকালো পিহু। খেপে টেপে একাকার হয়ে বলল, খবরদার রবিন, ধূসর ভাইকে আমার ভাই বলবি না, একদম খুব খারাপ হয়ে যাবে কিন্তু। পিহুর হঠাৎ চেতে যাওয়ায় ভেবাচাকা খেল রবিন। ভীষণ অবাক হয়ে বলল, ও মা, কেন? ধূসর ভাই তো তোর ভাই। পরের টুক উচ্চারণ করার আগেই ওর কাঁধে শক্তপোক্ত চর বসালো পিহু। ভেবাচাকা খেয়ে তাকালো রবিন। পিহু ফুঁসে উঠে বলল, উনি আমার ভাই নন, চাচাতো ভাই, আর আপন ভাই এক নয়, বুঝছিস? রবিনের হকচকানোর মাত্রা কাটেনি তখনও। ঘাট রোদে রোদে বোকার মতো না মাথা নাড়ালো। পিহু বুকের সাথে দু হাত বেঁধে চটপটে কণ্ঠে বলল, আপন ভাই মানে আপন ভাই, চাচাতো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে, আপন ভাইয়ের সাথে কি থাকে? রবিন দুই গালে দুটো চড় মেরে জিভ কেটে বলল, আস্তাক ফিরুল্লাহ। না না, থাকে না। পিহু আঙ্গুল উঠিয়ে বলল, তাহলে আর বলবি না উনি আমার ভাই। রবিন দুপাশে মাথা নাড়তে গিয়েও থমকালো। সতর্ক চোখে চেয়ে বলল, এক মিনিট, তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি পিহু? পিহু নেত্র শুরু করে বলল, কেন? তোর আপত্তি আছে নাকি? দাওয়াত পেতে চাস না? রবিন দুঃখী দুঃখী মুখ করে বলল, এটা কিন্তু ঠিক করলি না। বাবা হতে চেয়েছিলাম বলে মামা বানিয়ে দিবি? পিহু নাক ফোলালো। আরেকটা থাপ্পড় খাবি? এর মধ্যেই দ্বিতীয় ঘন্টা পড়ল ক্লাসের। কথা অসম্পূর্ণ রেখেই দুজনে ছুট লাগালো সেদিকে।